ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় সুব্রত স্যার। আজকে তোমাদের ক্লাস 12-এর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটার নাম তোমরা পিছনে দেখতে পাচ্ছ, প্রবাবিলিটি বা সম্ভাবনা, তাই তো? সম্ভাবনা জিনিসটা তোমরা ক্লাস 11-এ পড়েছো, মানে তো আমরা ক্লাস 12-এ আসার আগে 11-এ আমরা সম্ভাবনা সম্বন্ধে কিছু প্রাথমিক ধারণা পেয়েছি। সেই ধারণাটাকে সঙ্গে নিয়েই আমরা আজকে ক্লাস 12-এ সম্ভাবনা শুরু করব। ক্লাস 12-এ তোমরা যা সম্ভাবনা শিখেছো, এই যে চ্যাপ্টারটা আছে করাবো, সেই সম্ভাবনাতে ওটারই কিছুটা ব্যবহার আমাকে হবে। আচ্ছা, আমাদের এই ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে সম্ভাবনার থেকে টোটাল আসবে হচ্ছে গিয়ে 8 নম্বর, তাই তো? এই 8 নম্বরের মধ্যে আমাকে দুটো চ্যাপ্টার ভাগ করে দিয়েছে, 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সম্ভাবনা, এর আবার দুটো পার্ট, একটা সম্ভাবনা আর বায়াস থিওরেম বা বেসের উপপাদ্য। আর একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে সমসম্ভব চলক ও তার বিভাজন। এই আমার 8 নম্বর হচ্ছে এই দুটো চ্যাপ্টার থেকে আসবে। এইবার সম্ভাবনার মোটামুটি প্রাথমিক ধারণা তোমরা ক্লাস 11-এ জেনেছো, আমি তাও সেগুলোকে একটুখানি জাস্ট আলগা করে বলছি যাতে তোমাদের সেগুলোকে একটু মনে করতে সুবিধা হয়। সম্ভাবনা জিনিসটা কি? যে জিনিসটায় ফলাফলগুলো তুমি আগের থেকে জানবে, কিন্তু কোন ফলাফলটা তোমার আসবে তুমি সেটা শিওর বলতে পারবে না। মানে যেমন ধরো, একটা যদি মুদ্রা আমি টস করি, কয়েন, সবাই দেখেছো ক্রিকেট খেলার সময় মুদ্রা টস করা হয় বা কয়েন টস করা হয়, সেখানে দুটো ফলাফল আসতে পারে, হেড আর টেল, তাই তো? সেই শোলে সিনেমার মতো কয়েন মাঝখান দাঁড়াবে তা হবে না, হেড বা টেল যে কোনো একটা পড়বে। তাহলে হেড বা টেল এই দুটো ফলাফল তুমি আগে থেকে জানো, মানে এই দুটোই আসবে। কিন্তু টস করার পরে কোনটাই ওইবার, মানে টস করার পরে এইবার কোনটা আসবে, হেড না টেল, তুমি সেটা জানো না। এইটা হচ্ছে সম্ভাবনা, তাই তো? যেমন লুডো খেলছো, লুডো ছক্কা ছুঁড়ে মারলে কি পড়তে পারে, তুমি যে ফলাফলটা তোমার আসবে সেটা তুমি জানো যে এর মধ্যেই একটা আসবে, 1 2 3 4 5 6, কিন্তু এইবার কোনটা পড়বে সেটা জানো না। এটা হচ্ছে সম্ভাবনা, তাই তো? যেমন মুদ্রার ক্ষেত্রে দুটো ঘটনা, হেড আর টেল। তাহলে তোমার যদি বলা হয় যে একটা মুদ্রা টস করা হলে হেড পড়ার সম্ভাবনা কত হবে? হাফ। কারণ দুটোর মধ্যে তোমাকে একটা চেয়েছে। তোমার যদি বলে মুদ্রা টস করলে টেল পড়ার সম্ভাবনা কত, সেটাও হাফ, একটা চেয়েছে, ওই দুটোর মধ্যে একটা। এবার তোমার যদি বললো আমি লুডোর ছক্কা ছুঁড়ে মারলাম বা গড়িয়ে দেওয়া হলো, কটা লুডোর ছক্কা? একটা। সেই একটা লুডোর ছক্কা গড়িয়ে দেওয়া হলে তার ফলাফল কটা? 6টা হবে। এবার তোমার যদি বলে একটা লুডোর ছক্কা ছোড়া হলে তাতে 1 পড়ার সম্ভাবনা কত হবে? মোট লুডোর ছক্কা ফলাফল কটা আসতে পারে? 6টা, তার মধ্যে তোমাকে চেয়েছে 1/6। কেউ যদি বলে যে লুডোর ছক্কা ছুঁড়ে মারলাম 2 পড়ার সম্ভাবনা তাই তো? একজন বলছে 2/6, পাশে একজন বলছে না না ওটা 1/6 হবে, তাই তো? এ বলছে কেন 2/6 হবে না, স্যার তো বলেছে 1 পড়ার সম্ভাবনা 1/6, তাহলে 2 পড়ার সম্ভাবনা 2/6। একদমই না, 1 পড়ার সম্ভাবনা 1/6, 2 পড়ার সম্ভাবনা 1/6, 3 পড়ার সম্ভাবনা 1/6, 6 পড়ার সম্ভাবনা 1/6। 6টার মধ্যে যে কোনো একটা। জিনিসটা এমন হয়ে যাবে না নাহলে যে সাদা গরু সাদা দুধ দেয়, কালো গরু কেন কালো দুধ দেবে না, কালো গরু কালো দুধ দেবে, একদমই না। 1 পড়ার সম্ভাবনা 1/6, 2 পড়ার সম্ভাবনা 1/6। সাদা গরু সাদা দুধ দেবে, কালো গরু কালো দুধ দেবে, সাদা দুধ দেবে। এ বাবা কী সব বলে ফেলছিলাম, সাদা গরু সাদা দুধ দেবে, কালো গরু সাদা দুধ দেবে। মানে 1 পড়ার সম্ভাবনা 1/6, 2 পড়ার সম্ভাবনা 1/6, সব কিছু পড়ার সম্ভাবনাই 1/6। সব কিছু বলতে 1 থেকে 6-এর মধ্যে। সেটা কখনোই কেউ যদি 7 পড়ার সম্ভাবনা লুডোর ছক্কা 7 পড়ে, নিশ্চয়ই না। তাহলে 7 পড়ার সম্ভাবনা এখানে 0, হবেই না কখনো। ঠিক আছে? তো সম্ভাবনা নিয়ে আলোচনা যেগুলো করব সেটা হচ্ছে গিয়ে যেই ফলাফলগুলো তুমি আগের থেকে জানবে কিন্তু নিশ্চিত কোনটা পড়বে এই বছর সেটা তুমি বলতে পারছো না, সেটা হচ্ছে গিয়ে সম্ভাবনা। যাক, এইটা তোমরা মোটামুটি কম বেশি এই সম্বন্ধে আলোচনা করেছো বা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি। এবার সেটা নিয়ে একটুখানি আলোচনা করি। দেখো, সম্ভাবনার প্রথম হচ্ছে গিয়ে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা তোমার সম্ভাবনা ভিত্তিক পরীক্ষা। একটু জল খেয়ে নিয়ে দাঁড়াও।
সম্ভাবনা ভিত্তিক পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমি যেটা বললাম একটু আগে, যে ফলাফলগুলো তোমার আগের থেকে জানতে হবে, নাহলে কিন্তু হবে না। সেটাই হচ্ছে গিয়ে এই সম্ভাবনা ভিত্তিক পরীক্ষা। জিনিসটা কি, তোমার ফলাফলটা তুমি সম্ভাবনা তখনই করতে পারবা পরীক্ষাটা যার ফলাফলটা তুমি আগের থেকে জানবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সম্ভাবনা ভিত্তিক পরীক্ষা। এবার আসি নমুনা বিন্দু। দেখো, নমুনা বিন্দু আর নমুনা দেশ এই দুটো কথা আছে। কি নমুনা বিন্দু? ধরো আমি বলছি, ধরো দুটো মুদ্রা বা কয়েন, একটা মুদ্রা দিয়ে বলি আগে, একটা মুদ্রা n বার টস করা আর n খানা মুদ্রা একবার টস করা, তার ফলাফল একই আসবে। ধরো তোমার কাছে দুটো মুদ্রা দিয়েছে বা দুটো কয়েন দিয়েছে, তাই তো? তাহলে দুটো মুদ্রা টস করা হলে, দুটি মুদ্রা কি করছি আমরা, টস করছি। দুটি মুদ্রা টস করা হলে তার ফলাফল কটা আসবে? 2 টু দি পাওয়ার 2 মানে 4। এটা আমরা বিন্যাস সমবায়িত শিখেছি, সম্ভাবনাতেও শিখেছি। কি ছিল সম্ভাবনায় বা বিন্যাস সমবায়িতে? তোমার একটা মুদ্রা n বার টস করা হলে বা n সংখ্যক মুদ্রা একবার টস করা হলে তার ফলাফল সংখ্যা আসবে 2 টু দি পাওয়ার n। এটা কার ক্ষেত্রে? মুদ্রার ক্ষেত্রে, তাই তো? তেমনি দুটো মুদ্রা টস করেছি 2 স্কোয়ার, তিনটে মুদ্রা যদি টস করতাম 2 কিউব, চারটে মুদ্রা টস করলে 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার নমুনা বিন্দু আসবে। এবার এটাকে ভাঙতে হবে, বলছি। ধরো দুটো মুদ্রা টস করছে, কি কি আসতে পারে ফলাফল? হেড হেড, মানে 2 দুগুণে 4। এই চারটে জিনিস কি কি আসতে পারে? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, তাই তো? এই চারটে, এই যে 2 স্কোয়ার মানে 4। এবার সেটা যদি আমার তিনটে মুদ্রা চলে আসে তাহলে কত হবে সেটা? 2 কিউব মানে 8টা। সে 8টা কি কি আসতে পারে? হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, টেল হেড হেড, টেল টেল টেল, টেল টেল হেড, টেল হেড টেল, আর একটা হেড টেল টেল। মানে এই যে দুটো মুদ্রা আমি একবার টস করেছি, সেটা হচ্ছে এইটা প্রথমটা। দুটো মুদ্রা একবার টস করেছি বা একটা মুদ্রা দুবার টস করেছি। এটা কি হলো? তিনটে মুদ্রা একবার টস করলাম বা একটা মুদ্রা 3বার টস করলাম। হয়তো যদি এই জিনিসটা বুঝতে অসুবিধা, আমি ধরো বলছি, একটা মুদ্রা আমি প্রথমে টস করছি, তাই তো? সেই মুদ্রাটা কি আসতে পারে? হেড বা টেল। আবার যেটা আসলো, আবার টস করলাম, আবার টস করলে কি আসতে পারে? হেড বা টেল। আমি আবার এখান থেকে টস করলাম, তাহলে কটা হলো? হেড বা টেল। মানে একটা মুদ্রা দুবার টস করছি, প্রথমবার হেড, তারপরে বার হেড, প্রথমবার হেড, তারপরে টেল। তাহলে চাই লিখছি আমি, প্রথমবার হেড, পরের বার হেড, প্রথমবার হেড, পরের বার টেল, প্রথমবার টেল, পরের বার হেড, প্রথমবার টেল, পরের বার টেল। এই চারটে। এটা হচ্ছে একটা মুদ্রা দুবার টস করলাম। কিন্তু আমি যদি এবার দুটো মুদ্রা একসাথে টস করছি, দুটো মুদ্রা একবারে, তাই তো? ধরো দুটো মুদ্রা নিচ্ছি, একবার টস করছি, প্রথমবার হেড পড়েছে দুটোতেই, একটা জিনিস। দ্বিতীয়বার টস করলাম, বাঁ হাত দিয়ে যে কয়েনটা ছুড়লাম সেটাই পড়লো হেড, ডান হাত দিয়ে যে কয়েনটা ছুড়লাম সেটাই পড়লো টেল। আমি আবার দুটো মুদ্রা কিনে আবার টস করলাম, ডান দিকেরটাই, বাঁ দিকেরটা, বাঁ হাত দিয়ে যেটা টস করলাম সেটাই পড়লো টেল, ডান দিকে পড়লো হেড। আবার টস করলাম, দুটো টেল পড়লো, তাই তো? এটা আর কিছু কি আসবে এখানে? না, আসবে না। তাহলে দুটো মুদ্রা টস করলে, একসাথে টস করলে এটা, আর একটা মধ্যে দুবার টস করলে সেটা হচ্ছে ওটা। দেখো তার ফলাফলটা একই, হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, টেল হেড, টেল টেল, এখানে তাই এসছে। তার মানে এখান থেকে কি বুঝলাম আমরা? একটা মুদ্রা n বার টস করলে যা ফলাফল, n খানা মুদ্রা একবার টস করলেও সেম আমরা ফলাফল পাবো। বোঝা গেল? এই হচ্ছে আমার, এই যে এগুলোকে যে লিখলাম না, এগুলোকে বলে নমুনা দেশ। এবার নমুনা বিন্দুটা কি? যেমন ধরো আমি যদি দুটো মুদ্রাকে
একবার টস করেছি বা একটা মুদ্রাকে দুবার টস করেছি, তাহলে এখানে ক রকম ফলাফল পেলাম আমি? 4 রকম ফলাফল। তাহলে নমুনা বিন্দুটা হয়ে যাবে এর ক্ষেত্রে 4, নমুনা বিন্দু হবে 4। এবার যদি আমি 3টে মুদ্রাকে একবার টস করি বা একটা মুদ্রাকে 3বার টস করি, কতগুলো ফলাফল পেয়েছি এখানে? 8টা। তাহলে এটার ক্ষেত্রে নমুনা বিন্দু হচ্ছে গিয়ে 8। তার নমুনা দেশ আর নমুনা বিন্দু জিনিসটা বোঝা গেল। নমুনা দেশ বললে আমরা এইভাবে লিখবো, হেড টেল, টেল হেড, বা যদি আমি লুডো ছক্কা ছুঁড়ে মারা হয়, ঠিক আছে, প্রথমটায় 6 পড়েছে, পরেরটা 1 পড়েছে, 1-6, 6-1, এরকম জাতীয় জিনিস, সেগুলোকে বলে নমুনা দেশ। আর তার সংখ্যাটা কটা সংখ্যা পড়বে, 2, 4, 6, 5 এরকম, সেটা হচ্ছে তোমার নমুনা বিন্দু। ধরো এখানে নমুনা বিন্দু আসতো কটা, 4টে, 6টা। হ্যাঁ, কি এই পড়াতে পড়াতে একটা ওই মা ডাকছিল বলে একটা নিচে যেতে হলো, ঠিক আছে। এই দেখো কোনো অবধি বললাম, লাইনটা কেটে গেল, বাস। দেখো নমুনা বিন্দু অবধি আমাদের মোটামুটি বলা হয়ে গেছে, তাই তো। নমুনা দেশ বললাম, নমুনা বিন্দুটা কি আছে, নমুনা বিন্দু হচ্ছে গিয়ে সংখ্যাটা লিখতে হবে। এখানে মোট কতগুলো নমুনা দেশ পেলাম তার সংখ্যাটাকে হচ্ছে বলে নমুনা বিন্দু। ধরা গেলো যে যদি একটা মুদ্রা টস করা হয় তাহলে 2টো ফলাফল পাবো, হেড টেল। 2টো মুদ্রা টস করা হলে 4টে ফলাফল পাবো। সেরকম যদি লুডো ছক্কা টস করা মানে ছোড়া হয়, লুডো ছক্কার ক্ষেত্রে কী হয়, 6টা তল পাওয়ার n, 6 টু দি পাওয়ার n, সেটা একবার টস করি করলে এইটা। আচ্ছা গেল তো, এটা হচ্ছে তোমার কি বললাম, ছক্কারের জন্য। আর মনে রাখবে সন্তান বা মুদ্রা এদের ক্ষেত্রে নমুনা বিন্দু হবে 2 টু দি পাওয়ার n, আর পাশার ক্ষেত্রে নমুনা বিন্দু, পাশা বা ছক্কা, এদের ক্ষেত্রে নমুনা বিন্দু হবে 6 টু দি পাওয়ার n, কারণ 6টা তল আছে আর মুদ্রা 2টো তল আছে। এই হচ্ছে আমাদের নমুনা বিন্দু আর নমুনা দেশ। আচ্ছা এবার কি বলেছে, এবার বলেছে ঘটনা। ঘটনা জিনিসটা কি, নমুনা দেশের উপসেটগুলোকে নিয়ে বা সাবসেটগুলোকে নিয়ে যেটা পাবো সেটাকে বলে ইভেন্ট বা ঘটনা। যেমন ধরো তোমার এখানে নমুনা দেশে কী আছে, হেড টেল, টেল হেড বা টেল হেড, তাই তো। বা পাশার ক্ষেত্রে কী হয়, পাশার ক্ষেত্রে ধরো 1, 2, 3, 4, 5, 6, তাই তো। এই এতগুলো জিনিস পাওয়া যায় পাশার ক্ষেত্রে। তার এক একটা হচ্ছে গিয়ে ঘটনা। ঘটনা আবার 2 রকম হয়, একটা হচ্ছে সরল আর একটা যৌগিক। 2 রকম ঘটনা। যেমন সরল মানে সেটা একটা করে আসবে, 1, 2, 3, 4, 5, 6, সিঙ্গেল করে বললো। একটা লুডো ছক্কা ছুঁড়ে মারার পরে 1 পড়ার সম্ভাবনা কত, এটা হচ্ছে গিয়ে ঘটনাটা সরল 1। বা তোমার যদি এবার বলে যে একটা লুডো ছক্কা ছোড়া মারলে সেটা জোর হওয়ার সম্ভাবনা কত, জোরে কী আসবে, জোরে তখন তোমার আসবে তোমার 2, 4 আর 6, তাই তো। 1-এর অধিক চলে এসছে, তখন হচ্ছে এটা যৌগিক। তাহলে সরল ঘটনা কোনটা হবে, একটাই করে আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, এরকম সিঙ্গেল। তাহলে ইভেন্ট বা ঘটনাটা কি, যে নমুনা দেশের থেকে যে সাবসেটগুলো পাবো সেগুলো এক একটা হচ্ছে গিয়ে ঘটনা গেল। এবার নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্ট, মানে এটা হবেই, তাই তো, সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা। হেড বা টেল এর মধ্যেই পড়বে। এবার যদি তোমার বলে যে ধরো সোমবারের পরে মঙ্গলবার আসার সম্ভাবনা কত, সোমবারের পরে মঙ্গলবার, সবসময় যে সোমবারের পরে মঙ্গলবারই আসে, সোমবারের পরে কখনো বুধবার আসবে না, এটা নিশ্চিত ঘটনা, ওটাই আসবে, একমাত্র ওটাই হবে, ঠিক আছে। এটা তোমার সার্টেন ঘটনা বা নিশ্চিত ঘটনা। অসম্ভব ঘটনা, যেমন বললো লুডো ছক্কা ছুঁড়ে মারলে টেল পড়ার সম্ভাবনা কত, কখনো কি পড়বে, নিশ্চয়ই না। তাহলে অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান অলওয়েজ 0, ঠিক আছে গেল। পূরক ঘটনা। পূরক জিনিসটা কি, একটা পূরকের হ্যাঁ তার উল্টো হচ্ছে না, তাই তো।
যেমন এমনি ঘটনা যদি পি অফ এ হয় তাহলে এর পূরক ঘটনা হবে এ এর মাথায় সি, মানে কে বলে এ কমপ্লিমেন্ট, বা পি অফ সিও যা হয় সেটাই পি অফ এ ড্যাশও বলে, সেটাই পি অফ এ বারও বলে। ঠিক আছে, একই জিনিস। তাহলে এ কমপ্লিমেন্ট বা পূরক, এ সেটের পূরক বা এ ঘটনার পূরক ঘটনা, সেটা কি বলবো আমরা? পি অফ এ যদি কোনো একটা জিনিস হওয়ার ঘটনা হয় তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট হচ্ছে ওই ঘটনাটা না হওয়ার সম্ভাবনা। পি অফ এ যদি তারা বললো একটা মুদ্রায়, একটা মুদ্রা সোজা হচ্ছে, ধরো একটা পাশায় বলছি, একটা পাশায় বা ছক্কায় 2 পড়ার সম্ভাবনা, সেটা যদি হয় পি অফ এ, তাহলে 2 না পড়ার সম্ভাবনা সেটা হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট। ধরো একটা পাশায় 2 পড়ার সম্ভাবনা 1/6, আর না পড়ার সম্ভাবনা সেটা হচ্ছে তোমার পি অফ এ কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে 5/6। এক পড়তে পারে, একটা এক পড়তে পারবে না, তাহলে কিছু না কিছু পড়বে। তারা কি কি? 2, 3, 4, 5, 6, বাকি 5টা। আর মনে রাখবে এ আর পি অফ এ আর পি অফ এ কমপ্লিমেন্ট এই দুটো যোগ করলে হয় অলওয়েজ 1। তাহলে পি অফ এ আর পি অফ এ কমপ্লিমেন্ট এই দুটো অ্যাড করলে কত হবে? অলওয়েজ 1। তাহলে আমরা ঠিক এইভাবে যেমন বার করতে পারি, ঠিক উল্টো করেও, তার মানে এ কমপ্লিমেন্ট যদি আমাকে কখনো চায় তাহলে সেটা আমরা 1 মাইনাস পি অফ এ করে দেবো। এটা হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট। তেমনি আবার ধরো পি অফ এ কমপ্লিমেন্ট দেওয়া আছে, তুমি পি অফ এর মানটা বার করবো, তাহলে কী করবো আমরা? 1 মাইনাস পি অফ এ করবো। এইবার পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, দেখো দুটো ঘটনা যার মধ্যে কোনো মিল নেই, তাই তো? এইগুলো, এই জিনিস হতে মানে ঘটনাগুলোকে বলে বিচ্ছিন্ন ঘটনা। ঠিক আছে, এইবার বলি বিচ্ছিন্ন ঘটনার সূত্রটা কি? পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ প্লাস পি অফ বি। আর এমনি সময় যে সূত্রটা আছে আমাদের পি অফ এ ইউনিয়ন বি, যে সূত্রটা আসে তার সূত্র হচ্ছে কি আমার? পি অফ এ পি অফ বি পি অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে নর্মাল যে তোমার সম্ভাবনার ইউনিয়নের সূত্র। আর এইটা হচ্ছে তোমার বিচ্ছিন্ন সূত্র, মানে কি এদের মধ্যে কোনো কমন কিছু নেই, মানে এই যে ইন্টারসেকশনটা এর মধ্যে থাকবে না, বিচ্ছিন্ন ঘটনা থাকবে না। তাহলে এমনি সময় হচ্ছে গিয়ে সম্ভাবনা সূত্র হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি সূত্র পি অফ এ যোগ পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। কিন্তু সেটা বিচ্ছিন্ন ঘটনা হয়ে গেলে ইন্টারসেকশনটা থাকে না। যেমন আর যদি সেটা পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হতো, ধরো পি অফ, তাহলে কী লিখলাম আমরা? এ ইউনিয়ন বি সূত্র হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এইটা। আর পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা সূত্র কী হবে? পি অফ এ পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ প্লাস তিনটের আবার ইন্টারসেকশন। এটা হচ্ছে তোমার পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সূত্র। আর এটা হচ্ছে তোমার পি অফ এ ইউনিয়ন, সরি এটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সূত্র, এটা এ ইউনিয়ন বি সূত্র। এটা হচ্ছে নর্মাল সূত্র। কিন্তু যদি সেটা পৃথক হয়ে যায়, মানে এদের মধ্যে কিছু মিল না থাকে, তাহলে কী হবে? পি অফ এ ইউনিয়ন বি সূত্র হচ্ছে তোমার পি অফ এ প্লাস পি অফ বি। আর পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি বলে তাহলে সেটা কী হয়ে যাবে? পৃথক হলে তিনটে আলাদা হবে, চারটে থাকলেও চারটে আলাদা হবে, যা থাকুক তাদের মধ্যে কোনো কিছু মিল নেই। বোঝা গেল? তাহলে যখন তারা পৃথক ঘটনা হয়, পৃথক ঘটনার ক্ষেত্রে ইন্টারসেকশনটা কখন সবসময় কী হয়? 0 হয়। আচ্ছা, যদি বলো সম্পূর্ণ ঘটনা, সম্পূর্ণ ঘটনা বললে মনে রাখবে পি অফ এ ইউনিয়ন বি তার মানটা 1, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার মাত্রা 1। সম্পূর্ণ মানে কি? সম্পূর্ণ হচ্ছে গিয়ে দুটো ঘটনা, 2 বা তার থেকে বেশি ঘটনা
তার মধ্যে কমপক্ষে একটি ঘটনা হবে যেটা ওই ঘটনাটা পুরোপুরি হবেই হবে, নিশ্চিত, সেই ঘটনাকে বলে সম্পূর্ণ ঘটনা। তাই জন্যই আমার যোগফলটা 1। কখন হবে? ওই ঘটনা হবেই হবে, ওটাই হবে, তাই সেরকম ঘটনা ঘটলে সেটাকে বলে সম্পূর্ণ ঘটনা। 2 বা তার থেকে বেশি কোনো ঘটনার কমপক্ষে একটা ঘটনা সেটা সম্পূর্ণ হবেই, ওটাই হবে, তখন সেটাকে বলে আমরা সম্পূর্ণ ঘটনা, যার মানটা সবসময় কী হয়? 1। পরস্পর বিচ্ছিন্ন, এই যে বললাম কোনো কিছু ওদের মধ্যে মিল নেই, এই মতো লিখলাম এখানে, ঠিক আছে? এই যে এটা যে বিচ্ছিন্ন ঘটনার সূত্র, পি অফ এ ইউনিয়ন বি আর পি অফ এ ইন্টু ইউনিয়ন বি ইউনিয়ন সি, বিচ্ছিন্ন হলে কী হয়ে যায়? এদের মধ্যে জাস্ট সবাইটা আলাদা হয়ে যাবে। সম্পূর্ণ ঘটনা বলে দিলাম, আগের লাইনে চলে গেছে। বিচ্ছিন্ন সম্পূর্ণ দুটোই আগের পৃষ্ঠায় বলেছেন। সমভাবে সম্ভাব্য মানে সমানভাবে সম্ভব, দুটো ঘটনা থাকতে পারে, 4টে ঘটনা থাকতে পারে, 5টা ঘটনা থাকতে পারে, সেটা সমানভাবে সম্ভব। হেড টেলের ক্ষেত্রে হাফ হাফ, মুদ্রার ক্ষেত্রে 1-এর 6 1-এর 6, সরি মুদ্রা বলছি, তোমার পাশা বা ছক্কার ক্ষেত্রে 1-এর 6 1-এর 6 1-এর 6, সমানভাবে সম্ভব, তাই তো? তা 2 বা তার থেকে বেশি ঘটনা যদি সমানভাবে সম্ভব হয় সেগুলোকে বলে সমভাবে সম্ভাব্য। দুটি ঘটনা হলে পি অফ এ আর পি অফ বি দুটোই সমান, যার মান হাফ। যদি সে 3টে ঘটনা হয় তার মানে 1-এর 3, এরকম আর কি, এন সংখ্যক থাকলে একই রকম। শর্তাধীন সম্ভাবনা, যার সূত্র হচ্ছে পি অফ এ বাই বি সমান পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি বি। জিনিসটা কি? এ আর বির মধ্যে বি এর ঘটনাটা মানে বি ঘটার সম্ভাবনাটা তুমি আগে থেকে জানবে, তাহলে এর ঘটনাটা ঘটার সম্ভাবনা কি? যেমন যদি বি অঙ্ক পারে তাহলে এর অঙ্ক পারার সম্ভাবনা কত? যদি বি অঙ্ক না পারে তাহলে এর অঙ্ক পারার সম্ভাবনা কত? এরকম জাতীয় জিনিস যখন কোশ্চেন থাকবে, যদি এ পারে মানে নিচেরটা যেটা থাকে, যদি বি পারে তাহলে এ না পারার সম্ভাবনা কত? তখন হচ্ছে লিখবো আমরা এ কমপ্লিমেন্ট বাই বি। যদি বি পারে তবে এ না পারার সম্ভাবনা কত? বা বললো যদি বি না পারে তাহলে এ পারার সম্ভাবনা কত? মানে এই জাতীয় জিনিসগুলো না পারা বললে আমি তাকে কমপ্লিমেন্ট দিচ্ছি, এই জাতীয় জিনিসগুলো বলে তোমার শর্তাধীন সম্ভাবনা, যার সূত্র হচ্ছে এ বাই বি এর সূত্র হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তাই একই রকমভাবে যদি এটা এইরকমভাবে ফর্মে দেয় তাহলে কি লিখবো আমরা? এ কমপ্লিমেন্ট বাই বি সূত্র হচ্ছে তোমার এটা আর এটার মধ্যে ইন্টারসেকশন বাই এটা, এটা তাই এটা আর এটার মধ্যে ইন্টারসেকশন বাই এটা। এইবার এই যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এটা সূত্র আছে, আমি যেমন ডাইরেক্ট লিখে দিচ্ছি এ ইন্টারসেকশন বি এর সূত্রটা কি? যার মাথায় কমপ্লিমেন্ট নেই, যার মাথায় কমপ্লিমেন্ট নেই মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। কেউ যদি বলে স্যার কী করে আসলো ছবিটা, মানে এই সূত্রটা কী করে আসলো, তাদের জন্য বলছি আমি। এখানে কি লিখবো আমরা? যার মাথায় কমপ্লিমেন্ট নেই তাই তো, এরকম ধরো আমি ছবি এঁকে বার করছি পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা বললো। যে কোনো সূত্রগুলো তুমি ছবি এঁকে বার করতে পারবে। ধরো পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে আগে দুটো সেট আঁকলাম, এ সেট বি সেট। আমাকে চেয়েছে কি? এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে এ ছাড়া বাদ বাকি সব। তাই তো, দেখো এটা হচ্ছে এ কমপ্লিমেন্টের ছবি, ভেন চিত্র। আর একটা ধরো অন্যটা কালার নেই, এবার ধরো এ কমপ্লিট ছবি আঁকা, এবার বি ছবি আঁকবো। বির ছবি মানে কোনটা? শুধুমাত্র বি,
তাই তো? এইটা তাদের মধ্যে কি চেয়েছে? ইন্টারসেকশন, মানে যেখানে আমার হলুদ দাগ আর সবুজ দাগটা পড়েছে সেই দুটো দাগ যেখানে পড়েছে সেটা হচ্ছে অ্যান্সার। তুমি খেয়াল করে দেখো আমার ছবিটা হচ্ছে এরকম এসছে, এই জায়গাটা, এই চাঁদ নামা জায়গাটা, তাই না? দুই জায়গা পড়েছে, এই জায়গাটা, এই যে এই, তাহলে এইটুকু জায়গা হচ্ছে তোমার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর ছবি। তাহলে কি করে পাবো এইটুকু জায়গার ছবি? আমরা যদি এ ইউনিয়ন বি, মানে এইটা না, কি হলো, সরি, এইটা সরি, আমি এই জায়গার ছবিটা পাবো কি করে পাবো? আমি যদি এই বি এর থেকে, আরে কি হচ্ছে, আরে আমি যদি এই বি এর থেকে, এটা বি তো, বি এর থেকে যদি ইন্টারসেকশনটা বাদ দিয়ে দিই তাহলে এই হলুদ জায়গাটা পাবো। তাহলে বি এর থেকে আমি ইন্টারসেকশনটা বাদ দেবো, তাই পেয়েছি আমি। একটু আগে সূত্র লিখলাম এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, কোথায় লিখলাম? এই যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, কি লিখেছি? বি এর থেকে ইন্টারসেকশন বাদ। তা ছবিটা করে আসলাম, কারো যদি সূত্র কখনো ভুলে যাও তাহলে সে ছবি করে সূত্র বার করতে পারবে। সূত্রটা হচ্ছে গিয়ে যার মাথায় কমপ্লিমেন্ট নেই সেটা লিখতে হবে, আর এদের মধ্যে ইন্টারসেকশন। এইবার কেউ যদি বলে, যেমন একটু আগে কি করলাম আমি, প্রথমে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ছবি পেলাম। এইবার যদি আমি পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট চাই, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের ছবি চাই, ধরো তুমি সূত্র জানো না, কি করব? আবার ভেন ডায়াগ্রাম আঁকবো। তাই তো? তাহলে প্রথমে কি দেওয়া আছে? এ আর বি কমপ্লিমেন্টের ইউনিয়ন। প্রথমে এ নেব, প্রথমে এ নিচ্ছি, এই হচ্ছে আমার এ, হলো। তার সাথে কাকে নেবো আমি? বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট কথা অর্থটা কি? বি ছাড়া বাদ বাকি সব। হলো কার ছবি? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের ছবি। এইবার এখনো কমপ্লিট হয়নি, মানে তোমার এ চেয়েছে কার মান? পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এবার আমি এইটুকু ছবি, এবার এদের মধ্যে কি ইউনিয়ন আছে মাঝখানে? পি অফ এর ছবি আঁকা হয়ে গেছে, পি অফ বি কমপ্লিমেন্টের ছবি আঁকা হয়ে গেছে, এদের মাঝখানে কি আছে? ইউনিয়ন। ইউনিয়ন কথার অর্থ হচ্ছে গিয়ে যে কোনো একটা হলেই হবে, কমপক্ষে একটা, তাই তো? কমপক্ষে এক জায়গায় দাগ থাকলেই হবে। মোট কথা হচ্ছে পুরো ছবিটা থেকে, পুরো ছবির থেকে এইটা বাদ, এইটা বাদ, পুরো ছবিটা থেকে। তাহলে পুরো ছবিটা তো এক, মানে যেহেতু এখানে সম্ভাবনা, তার পুরো মান হচ্ছে কত? এক। একের থেকে বাদ যাবে কোনটা? এই জায়গাটা। এই জায়গাটা কি করে পাবো? আমি এটার থেকে এটা বাদ, মানে পি অফ বি থেকে এ ইন্টারসেকশন বি আমার বাদ। তাহলে কি আসছে? 1 মাইনাস পিবি প্লাস, আর 1 মাইনাস পি অফ বি মানে কত হবে? পি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে এটা কার ছবি এলাম? পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের সূত্র। এটা সূত্র হচ্ছে তোমার পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। বোঝা গেল? সূত্র ভুলে গেলেও তুমি ছবি এঁকে সূত্র নিয়ে বানাতে পারবে। স্বাধীন ঘটনা। স্বাধীন মানে কি? ইন্ডিপেন্ডেন্ট। আমরা স্বাধীন হয়েছি 1947 সালে, সেরকমই স্বাধীন ঘটনা মানে কি? আমরা কারো উপরে নির্ভরশীল নই এখন, তাই তো? স্বতন্ত্র। যেমন পি অফ এ আর পি অফ বি দুটো স্বাধীন ঘটনা। মানে ধরো একটা কথা বলছি, তোমরা দুই বন্ধু একটা অঙ্ক করতে বসছো, কেউ কাউকে সাহায্য করবে না, নিজের মতো করে অঙ্কটা করবে, তাই তো? এটা স্বাধীন ঘটনা।
মানে কেউ কারোর উপর নির্ভরশীল নয়। সবাই তোমরা সূত্র জানো, দুজনই অঙ্ক করতে বসছো, দুটো অঙ্ক বা একটা অঙ্ক, দুটো না একটা অঙ্ক করতে বসছো দুজনই, তোমরা এটা হচ্ছে স্বাধীন ঘটনা, একে অপরের কোনো উপর নির্ভরশীল নয়। তাহলে স্বাধীন ঘটনার ক্ষেত্রে সূত্র হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ ইন্টু পি অফ বি, এটা হচ্ছে স্বাধীন ঘটনার সূত্র। কোথায় গেলি? কি হচ্ছে আবার? যা দেখো, তাহলে আমরা আপাতত কোন কোন সূত্রগুলো পড়লাম সেগুলোকে আমি একটা সামগ্রিকভাবে লিখে দিচ্ছি। 1 নম্বর শিখলাম, আচ্ছা, সম্ভাবনার ক্ষেত্রে সবসময় সম্ভাবনার মানটা সর্বদা 0 to 1 মধ্যে থাকবে, কারণ সম্ভাবনার মান কখনোই 1 বেশি হবে না, কখনো নেগেটিভও হবে না, সম্ভাবনা সবসময় 0 থেকে 1 মধ্যে থাকে। 2, এইবার এই পি অফ এ, এই সম্ভাবনার মানটা কি দেখলাম? তাহলে আমরা 1 মধ্যে যখন মানে 0 থেকে 1 মধ্যে যখন থাকবে তখন সেটা অবশ্যই কি ভগ্নাংশ সংখ্যা হবে, এবং সেটা 1 থেকে ছোট, 1-2 হতে পারে, 1-3 হতে পারে, 2-3 হতে পারে। তাহলে সেটাকে আমি যদি লিখি এরকমভাবে m/n, যেখানে mটা কি আর nটা কি? n হচ্ছে ঘটনার নমুনা বিন্দু, ঘটনার নমুনা বিন্দু, আর m হচ্ছে সংশ্লিষ্ট ঘটনার নমুনা বিন্দু। আমার হাতের লেখাটা খুবই সুন্দর, একটু বুঝতে সবার অসুবিধা হয়, ঠিক আছে? তাই জন্য তোমরা, আমি মুখে জোরে জোরে বলছি, লিখছি ঠিকই, হাতের লেখাটা খুবই সুন্দর, বুঝলে তো? সেই ক্লাস 4 পর থেকে আমার হাতের লেখা এরকম হয়ে গেছে, মা প্রচুর মেরেছে, প্রচুর বকেছে, আর ঠিক হয়নি। দেখো ক্লাস 4 আগ পর্যন্ত ভালোই ছিল হাতের লেখাটা, কেমন কি হয়ে গেল। দেখো পি অফ এ সমান সমান m/n, তাহলে ওপরে যেটা আছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট ঘটনা নমুনা বিন্দু, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ঘটনার নমুনা বিন্দু। আমি ইউটিউবে দেখেছিলাম যে যাদের হাতের লেখা খারাপ তাদের ব্রেন খুব শার্প হয়, তারা অনেক দূরত চিন্তা করে, নিজেকে একটু গর্ব লাগে নিজের উপরে, ঠিক আছে? তোমার কার কার হাতের লেখা খারাপ একটু বলবা, যেমন ডাক্তারবাবুদের হাতের লেখা খারাপ হয়, তারা ব্রিলিয়ান্ট হয়, ঠিক কি? ঠিক তো? হ্যাঁ। এবার দেখো, ঘটনার নমুনা বিন্দু আর সংশ্লিষ্ট ঘটনার নমুনা বিন্দু দুটো তফাৎ আছে, মানে জিনিসটা কি? ঘটনা নমুনা বিন্দু, ধরো একটা মুদ্রা আমি টস করলাম, হেড টেল, তুমি যেইগুলো জিনিস তুমি আগের থেকে জানবে সেগুলো হচ্ছে গিয়ে ঘটনার নমুনা বিন্দু। আর সংশ্লিষ্ট মানে কি? তোমাকে যেটা চাইবে, ধরো তোমায় বললো একটা লুডোর ছক্কা ছুড়লাম, সব লুডোর ছক্কার পাশা দিয়ে হয়ে যাচ্ছে, অন্য কিছু দিতে হবে উদাহরণ। যাই হোক, একটা লুডোর ছক্কা ছুড়লাম, সেখানে 2 পড়ার সম্ভাবনা কত? 2 পড়ার সম্ভাবনা কত? 1/6। ওই একটা হচ্ছে তোমার সংশ্লিষ্ট ঘটনা, মানে তোমাকে যেটা চেয়েছে। বা বললো একটা লুডোর ছক্কা ছুড়লো, সেখানে জোর পড়ার সম্ভাবনা কত? জোর সংখ্যা, তাই তো? তার লুডোর ছক্কায় মোট 6টা তল থাকে, 6টার মধ্যে থেকে যে কোনো একটা এসছে, 6C1 আমরা সমবায়িত করেছি। আর জোর সংখ্যা কি কি থাকে? 2 4 6, এটা জোর সংখ্যা। তাহলে এই 3টের মধ্যে থেকে একটা আসবে। এই 3C1 বা এই 3খানা নমুনা বিন্দু, এইটা হচ্ছে গিয়ে সংশ্লিষ্ট ঘটনা, মানে তোমাকে যেটা চেয়েছে। আর ঘটনার নমুনা বিন্দু মানে যত রকমভাবে পেতে পারি সেটা হচ্ছে নিচে। তাহলে এই সংশ্লিষ্ট ঘটনা আর এমনি ঘটনা, তোমার ওই ঘটনা নমুনা বিন্দুটা মোটামুটি বোঝা গেল। 3 নম্বর, এইবার অনুকূলে সুযোগ। অনুকূলে সুযোগ একটা কথা থাকবে, আর প্রতিকূলে সুযোগ এটা কথা থাকবে। জিনিসটা কি? অনুকূলে সুযোগ কথা অর্থ হচ্ছে কোনো একটা ঘটনার ঘটার সম্ভাবনা আর না ঘটার সম্ভাবনা, এই দুটোর অনুপাত। কোন একটা ঘটার সম্ভাবনা ও না ঘটার সম্ভাবনা তার অনুপাত।
তাহলে ঘটার সম্ভাবনা, ধরো সম্ভাবনাটা দেওয়া আছে এইটা, তাই তো? তাহলে ঘটার সম্ভাবনা যদি হয় m/n, তাহলে না ঘটার সম্ভাবনা কি হবে 1 - m/n। সেটা মানে কি আসবে m/n ইস টু লসাগু করলে n, n - n, n দুটো কেটে গিয়ে m ইস টু n - n। তাহলে কখনো যদি বলে যে কোনো অনুকূলে সুযোগ, তাহলে কি হবে সেটা p অফ a যদি হয় m/n, তাহলে অনুকূল সুযোগটা হবে ওপরেরটা ইস টু তাদের মধ্যে ডিফারেন্স। কি করে আসছে সেটা হচ্ছে এইটা, কোনো একটা ঘটনার ঘটার সম্ভাবনা আর না ঘটার সম্ভাবনার অনুপাত। তাহলে প্রতিকূলে সুযোগ উল্টো, ঘটনাটার না ঘটার সম্ভাবনা ইস টু ঘটনাটার ঘটার সম্ভাবনা। তার মানে কি এই উল্টোটা আসবে n - m ইস টু উপরেরটা। বোঝা গেল? তাহলে কোনো ঘটনার ঘটার সম্ভাবনা ইস টু না ঘটার সম্ভাবনা মানে হচ্ছে তোমার অনুকূল, আর উল্টোটা হচ্ছে প্রতিকূল। এইবার কত অবধি গেলাম? 3 নাম্বার 4, পি অফ এ ইউনিয়ন বি, যার সূত্র অনেকবার লিখেছি, তাই তো? 4টে হলে 3টে হলে কি হয়? পি অফ এ বলে পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। হয়তো আমি খুব স্পিডে লিখি, সেই জন্য হাতের লেখা একটু খারাপ হতে পারে। যাক, নিজের মনকে সান্ত্বনা দিতে হবে তো। 5, এইবার যদি সেটা পৃথক ঘটনা হয়ে যায়, তাই তো? পৃথক ঘটনা হলে সেটা হয়ে যাবে পি অফ এ ইউনিয়ন বি মানে পি অফ এ প্লাস পি অফ বি। সেটা যদি 3টে ক্ষেত্রে হয় পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, হলো? এটা হচ্ছে তোমার পৃথক। 3 জনের ক্ষেত্রে 3 জন 4 জন 5 জন যা হোক, জাস্ট এদের মধ্যে প্লাস হয়ে যাবে, পৃথক। যদি বলে সম্পূর্ণ ঘটনা, সম্পূর্ণ ঘটনা, সম্পূর্ণ ঘটনা বললে কি বলবো? পি অফ এ ইউনিয়ন বি, যার মান 1। ঠিক আছে, যা থাকুক সম্পূর্ণ বলে সেটা কি হয়ে যাবে 1। অসম্ভব ঘটনার ক্ষেত্রে কি হয়? অসম্ভব ঘটনার সম্ভাবনা পি অফ এ বা ফাই দিয়ে প্রকাশ করে এটাকে 0, তাই তো? আর নিশ্চিত ঘটনা যদি বলে, নিশ্চিত নিশ্চিত ঘটনার সম্ভাবনা পি অফ, ওটাকে এস দিয়ে প্রকাশ করা হয়, পি অফ এস ইকুয়াল টু 1। এইবার তাহলে স্বাধীন পড়েছি আমরা একটু আগে, স্বাধীন পরাধীন। স্বাধীন ঘটনা সম্ভাবনা, স্বাধীন হলে কি হয়? পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ এ ইন্টু, দেখো অঙ্ক করতে গেলে সূত্র কিন্তু তোমাকে সব মানে পুরো একদম জকাজক রাখতে হবে, নাহলে কিন্তু কোনো অঙ্ক তুমি ঠিকমতো করতে পারবে না। ঠিক আছে, স্বাধীন গেল। আর কি শিখেছি? পি অফ এ বাই বি, তার সূত্র শিখেছি শর্তাধীন সম্ভাবনার, এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। আচ্ছা, আর কি শিখেছি? পি অফ এ আর তার পূরক যোগ করলে কত হবে? 1, এটা শিখেছি। পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, তার মানে কি যেটার মাথায় কমপ্লিমেন্ট নেই সেটা, তারপরে কি হবে? মাইনাস এ ইন্টারসেকশন বি। আর কি শিখলাম? আর কি শিখলাম? ও অনুকূলে সুযোগ প্রতিকূলে সুযোগ লিখলাম তো নাকি? এক জায়গায় লিখে দিচ্ছ। হ্যাঁ, অনুকূলে সুযোগ, অনুকূলে সুযোগ হচ্ছে কত হবে? আমি সম্ভাবনা যদি পি অফ এ হয়, আমি কিন্তু এটাকে ধরে আগে লিখে দিই সম্ভাবনা, ধর এটাকে
আগের পৃষ্ঠাতে লিখলাম ওটা না, এক মিনিট, এই লিখেছি অনুকূল পিতকুল, আর কি কেন বলবো, থাক হয়ে গেছে। আর কি বাকি, আর কি বাকি, মোটামুটি হয়ে গেছে প্রায়। দেখো তাস নিয়ে আলোচনা করি। তাসের সম্বন্ধে কিছু বলা হয়নি। কি তাস নিয়ে আলোচনা করি একটুখানি। আজকের পর থেকে সবাই বলে যাবা যে আমরা তাস খেলা শিখে আসলাম। তাস, দেখো তাসে আমাদের এখানে মোট 2 রকমের হয় তাস, ঠিক আছে? কালার 2 রকম, তাল ইয়ে মানে 2 রকমের কালার তাস হয়। আছে তাসের ছবি টবি? তাস 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 নেই মনে হচ্ছে, পরে একসময় খুঁজে আবার পেতে হবে। কোথায় গেল সে? এই মেরেছে, কই গেলি রে? এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আছে কোথায় খুঁজতে হবে, চলো। তাস, তাস 2 রকমের হয়। একটা হচ্ছে, তাহলে এটা নিলাম, ঠিক আছে? লালটাকে লাল দিয়ে প্রকাশ করছে, কালোটাকে কালো দেওয়া যাবে না, ওটা নাহলে আমি সবুজ দিয়ে প্রকাশ করছি, সবুজটাই কালো ধরে নিচ্ছি, সবুজ সমান সমান কালো ধরিল, ঠিক আছে? যেটাতে সবুজ দেখবে ওটা আসলে কালো কালার। তাসের হচ্ছে গিয়ে মোট 4 রকম তাস থাকে। কি কি থাকে? 1 নম্বর থাকে আহা হা হা, ঠিক আছে, হার্ট। এটা পুরো লাল রঙের হবে, তাই তো? ধড়কন, হরতন, এটা কি বলে? হরতন বা হার্টস, এ তো সবাই জানে, তাই না? এইটা রুইতন, এই সবুজ আসছে কেন তুই? হ্যাঁ, রুইতন, হরতন, রুইতন। এইবার এটা হচ্ছে ইস্কাবন। রাজারা আগে কি করতো? জঙ্গলে গিয়ে করতো ইস্কাবন, এই যে ইস্কাবন। হরতন, রুইতন, ইস্কাবন, আর আসবে চিরতন, ঠিক আছে? এই যে চিরতন, এই 4টে ছবি আছে। কি আমরা ছোটবেলায় বলতাম হাট, এটা বলতাম কি লাভ, এটা বলতাম নিমকি, এটা বলতাম পান পাতা, এটা বলতাম তৃণমূল, ঠিক আছে? যাই হোক, এইটা তাহলে এই যে 2টো কালার, এই 2টো হচ্ছে লাল রঙের হয়। 2টো কার্ড, হরতন, রুইতন, ইস্কাবন আর চিরতন। আর এই যে 2টো আছে, এই 2টো হয় কালো রঙের হয়। আমি বলে দিয়েছি কালো সমান সমান সবুজ। তাহলে হরতনের থাকবে 13খানা তাস, রুইতনের থাকবে 13খানা তাস, ইস্কাবনের থাকবে 13খানা তাস, চিরতনে থাকবে 13খানা তাস। তাহলে মোট কটা হলো? 4 13 52টা তাস। তাহলে মোট তাস হচ্ছে 52টা। এবার যে প্রতিটা কার্ড যে রঙের 13খানা করে কার্ড তাস থাকে, সেগুলো কি কি? প্রথমে থাকে হচ্ছে গিয়ে 2, সবচেয়ে ছোট যেটা, 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আসবে জে, কিউ, কে আর এ। কটা হলো? গুনে দেখবে 13খানা। সবার ক্ষেত্রেই এই 13খানা করে আছে। যেমন হরতনের 13টা আছে, রুইতনের 13টা আছে, ইস্কাবন, চিরতন সবারই আছে। তার মানে কি এক সরি তো না, 2 কটা আছে? 2 আছে তোমার 4টে, 3 4টে, 4 4টে, সব 4টে করে আছে। যেখানে এই যে কে, এ, কিউ, এগুলো একটা আলাদা করে নাম আছে। এ কে বলা হয় টেক্কা। অঙ্ক করতে গেলে তোমরা শব্দটা শুনবে, টেক্কা। কে মানে কিং বা রাজা, ঠিক আছে? কিউ হচ্ছে বিবি, ঠিক আছে? আর জে মানে হচ্ছে কি গোলাম। এর মধ্যে এই যে 3টে জিনিস আছে, এই 3টেতে আবার ছবি থাকে, এগুলোকে বলে ফেস কার্ড। ছবি থাকে দেখবা, ঠিক আছে? এগুলো মানে ফেস ছবি থাকে বলে ফেস কার্ড বলে। তার মধ্যে আবার কি রাজা রানী জোড়ায় জোড়ায়,
কি করবে? রাজা ও রানী। তাহলে এই রাজা রানী একসাথে থাকে বলে এদেরকে বলে পেয়ার কার্ড। ঠিক আছে, তাহলে ফেস কার্ড কি বললাম আর পেয়ার কার্ড কি বললাম। তোমার যদি বলে একটা তাস আমি তুলবো, সেই তাসটা লাল হওয়ার সম্ভাবনা কত, তাই তো? মোট তাস 52টা, লাল থাকে কটা? 26টা। তাহলে তখন কি হবে? একটা তাস তুললাম, তাহলে পি অফ এ একটা তাস তুললাম, সেটা হবে লাল হওয়ার সম্ভাবনা। তাহলে 26টা থেকে একটা আসবে 26C1 বাই 52C1, মানে 26/52, মানে হাফ, 50% লাল তাস আছে। যদি বলে একটা তাস তুলবো, সেটা রাজা হওয়ার সম্ভাবনা, রাজা কটা থাকে? 4টে, 4C1 বাই 52C1। যদি বলে টেক্কা ওঠার সম্ভাবনা কত? 4C1 বাই 52C1, এরকম। বোঝা গেল? এই আমার মোটামুটি সম্ভাবনা সম্বন্ধে আমরা ধারণাটা দিলাম। ঠিক আছে, আর যদি কারো কোনো জায়গায় সমস্যা হয় বুঝতে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করবে, আমরা সেটাকে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, সম্ভাবনা চ্যাপ্টারটা আজকে এখানে বললাম, এটা সম্ভাবনার জাস্ট প্রাথমিক ধারণা দিলাম। আমরা নেক্সট ক্লাসে সম্ভাবনার চ্যাপ্টারের অঙ্কগুলো করব। ঠিক আছে, তার পর্যন্ত বাই বাই।